না, ভারতের ম্যাপটা আঁকতেই হবে, না তো সমস্যা আছে। এই হলো মোটামুটি একটা ভারতের ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ। তো দেখো বলছে ভারতের এই দিকটায় কিন্তু পাকিস্তান আছে, হলো উপরে চীন আছে, চায়না, এখানে নেপাল আছে, নেপাল, এখানে ভুটান আছে, ঠিক আছে, এই জায়গাটায় ভুটান, এই জায়গাটায় বাংলাদেশ আছে, বাংলাদেশ। চলো এবার আমরা কি পড়বো, চলো দেখি কি বলছে। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করেছে? ভালো প্রশ্ন। এটা আমাদের নেপাল, তাহলে নেপালের সঙ্গে আমাদের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে দেখতে হবে। বলছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড কোথায় আছে? এই জায়গাটায় উত্তরাখণ্ড আছে। চলো, যেখান থেকে আমাদের গঙ্গোত্রী হিমবাহ, উত্তরাখণ্ডে কিন্তু গঙ্গোত্রী হিমবাহটা আছে, যেখান থেকে আমাদের গঙ্গা নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে, এই জায়গাটায়। তারপরে কি বললো, উত্তরপ্রদেশ, এই জায়গাটা আমাদের উত্তরপ্রদেশ আছে, হলো। তারপরে কি বললো, পশ্চিমবঙ্গ, এই যে নেপালের যে বর্ডার আছে, এই বর্ডারে আমাদের এই জায়গাটায় কিন্তু পশ্চিমবঙ্গ আছে, মানে এই আমাদের ম্যাপ পশ্চিমবঙ্গের, তাহলে পশ্চিমবঙ্গ স্পর্শ করছে। আবার দেখালো এইদিকে কিন্তু তোমার হচ্ছে আসাম, মানে এবার তাহলে নেপালের সঙ্গে কোন কোন রাজ্যে স্পর্শ করলে দেখলি একটু, নেপালের সাথে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আর এখানে আমাদের পশ্চিমবঙ্গ, হলো এই তিনখানা কিন্তু নেপালের সঙ্গে। এবার যদি ভুটানের সঙ্গে কোন কোন রাজ্য স্পর্শ করছে, এখানে আমাদের আছে, এটা ভুটান, যত এটা এটা ভুটান, তাহলে এখানে কি আছে, আসাম আছে, আর এখানে আছে কি অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে নেপালের সাথে আমাদের কোন কোন রাজ্যের সীমানা আছে বললাম, নেপালের সাথে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আর বিহার, বিহারও কিন্তু এই জায়গাটা আছে নেপালের সাথে, ঠিক আছে। আর সিকিমের সাথেও আছে, দেখো এই যে আমাদের এই জায়গাটা সিকিম আছে, এখানেও কিন্তু তোমার কিন্তু নেপালের সাথে সীমানাটা আছে। ম্যাপটা ভালো করে না বোঝাতে হলে সমস্যা আছে আবার। ভারতের ম্যাপটা যাই হোক, আমাদের মনে রাখো যে নেপালের সাথে আমাদের কোন কোন রাজ্যগুলো আছে, এখানে উত্তরাখণ্ড বললাম, এখানে উত্তরপ্রদেশ বললাম, এখানে বিহার বললাম, এখানে সিকিম বললাম, হলো। এই রাজ্যগুলা কিন্তু নেপালের সঙ্গে সীমানা ভাগ করেছে। আর ভুটানের সঙ্গে কোন সীমানা কোন কোন রাজ্য সীমানা ভাগ করেছে, এখানে আছে আসাম, এখানে আছে তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ, আর এখানে সিকিম, তাহলে সিকিম কিন্তু নেপালের সাথে আছে, ভুটানের সাথেও আছে, হলো। তাহলে যদি প্রশ্ন করে এমন একটা দেশের নাম বলো যে দেশটা নেপালের সাথে সীমানা ভাগ করে আছে, আবার ভুটানের সাথে সীমানা ভাগ করে আছে, এমন একটা রাজ্যের নাম বলো, তাহলে কিন্তু সিকিম হবে, নেপালের সাথেও আছে, ভুটানের সাথেও আছে। যাই হোক, এবার আমরা আসি নেক্সটে। পশ্চিমবঙ্গ ছাড়া কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে ভাগ স্পর্শ করেছে? এই আমাদের পশ্চিমবঙ্গ, এই জায়গাটা আছে। ভারতের ইন্ডিয়ান ম্যাপটা হলে সব থেকে ভালো হয়, কিন্তু এখানে ইন্ডিয়ান ম্যাপ শো করলে আবার এই জায়গাটা পড়া বোঝানো হবে না। তেরিকে, আজকে ক্লাস থেকে কে কে লেফট লিখে দেখছি, তারপর আমি ক্লাসে ধরবো সবাইকে, দাঁড়াও। দেখো, আচ্ছা ম্যাপটা পাঠাও তো, তাহলে একটু বুঝিয়ে দিই ভালো করে আমি। তো পাঠাও পাঠাও, ইন্ডিয়ান ম্যাপটা পাঠাও। হুম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে অনেক কিছু বলার আছে হুম, একটু দাঁড়াও সবাই, ইন্ডিয়ান ম্যাপটা তোমাদের একদম জল খাইয়ে দেবো, ঠিক আছে, গুলে। আচ্ছা, ইয়া পাঠালো, চলো ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়েছো?
দাঁড়াও দাঁড়াও, যারা ভূগোলে দুর্বল, বিশেষ করে ইন্ডিয়ান জিওগ্রাফিতে, এটা ভালো করে ক্লাসটা করবা, ঠিক আছে? কেন এখানে অনেক তথ্য এখানে অ্যাড করাবো। দেখো, আশা করি সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা। দেখো, এই আমাদের ইন্ডিয়া। তো আগে আমি প্রথমে একটু ইন্ডিয়া সম্পর্কে বলে দিই। দেখো, এই ইন্ডিয়া, আচ্ছা, ইন্ডিয়া নিয়ে কোনো ক্লাস করেছি আমি এর আগে? একটু সবাই বলবা, ইন্ডিয়া নিয়ে ক্লাস হয়েছে? না স্যার। পুরোনো না ব্যাচে স্যার হয়েছিল, হয়নি। বলো বলো। পুরোনো ব্যাচে হয়েছিল একবার। আচ্ছা, বাকিরা বাকিরা বলো। না স্যার। ঠিক আছে, চলো। এই হচ্ছে আমাদের নেপাল, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু নেপাল, এই জায়গাটা হচ্ছে ভুটান, ঠিক আছে? এই নেপালের সাথে কোন কোন রাজ্য আছে বললাম? উত্তরাখণ্ড আছে। এই যে এই রাজ্যটা দেখছো, এটা হলো উত্তরপ্রদেশ, সবুজটা। আর এই যে রাজ্যটা দেখছো, এটা হচ্ছে বিহার, ঠিক আছে? এটা বিহার। তাহলে যদি নেপালে আর এখানে আমাদের কি পাচ্ছি? সিকিম পাচ্ছি। আর এই জায়গাটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গও আছে। তাহলে যেটা বললাম যে এই যে নেপাল যে দেশটা, তার সঙ্গে আমাদের কোন কোন রাজ্য সীমানা আছে বললাম? একটা হলো তোমার হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম আর পশ্চিমবঙ্গ। কে কেমন বুঝছে আমি দেখবো ক্লাসে, চলো। আর হচ্ছে সিকিম বললাম। এবার চলে আসো নেক্সট, যেটা বললাম ভুটান। এই ভুটানের সাথে কোন কোন দেশের সীমানা আছে? দেখো, ভুটানের সাথে কোন কোন দেশ, কেন বলছি, ভুটানের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে আমাদের ভারতে? এই দেখো সিকিম, সিকিম। এই দেখো, এখানে দেখো আমাদের পশ্চিমবঙ্গ আছে, এই সবুজ অংশটা কিন্তু পশ্চিমবঙ্গে, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ। আর এখানে পাচ্ছি আমি, দেখো, আসাম। এই জায়গাটা কিন্তু, এটা কিন্তু আসাম। আর এটা কি? অরুণাচল প্রদেশ। তাহলে ভুটানের সাথে আমাদের চারটে স্টেট সীমানা ভাগ করে। একটা হলো সিকিম, একটা পশ্চিমবঙ্গ, একটা বললাম হচ্ছে আসাম, আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে এই জায়গাটা। এবার আমরা দেখি যে এই যে আমাদের ভারত, এই ভারতের যদি বলে কোন স্টেটটা, দেখো আমাদের ভারতের এই যে উত্তরপ্রদেশ রাজ্য দেখতে হয় সবাই, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। যদি বলে ভারতের সব থেকে বেশি জেলা কোন রাজ্যে আছে, সেটা কিন্তু ভারতের সব থেকে বেশি জেলা কিন্তু এই উত্তরপ্রদেশে আছে। আগে এটা 75 ছিল, এখন সম্ভবত বাড়তে পারে। আগে এটা 75, মানে 75টা জেলা ছিল সেখানে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের জেলা কটা? বলেন। 23টা। 23টা। 23টা জেলা। তাহলে এখানে কিন্তু আগে 75টা ছিল, এখন হয়তো একটা বাড়তে পারে, বুঝলি? নেক্সট, এবার দেখো এখানে যে এই উত্তরপ্রদেশ যে রাজ্যটা আছে, এই রাজ্য থেকে একটা প্রশ্ন আসে যে ভারতের কোন রাজ্যের সীমানা, বা ভারতের কোন রাজ্যটা সব থেকে বেশি সীমানা ভাগ করে অন্য অন্য রাজ্যের সাথে? হলো, ভারতের কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি পরিমাণে অন্যান্য রাজ্যের সাথে আছে? দেখো, আমাদের যদি পশ্চিমবঙ্গ বলি আমরা, এই পশ্চিমবঙ্গ যদি আমরা বলি, পশ্চিমবঙ্গ সাথে কয়টি রাজ্যের সীমানা আছে আমরা একটু দেখে নিই। এটা কিন্তু ধরে ইন্টারভিউ, ঠিক আছে? আমি আবারও বলছি, সবার আসে। এই আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা আছে? দেখো, এখানে একটা সিকিম আছে, একটা হলো। এখানে একটা বিহার আছে, দুটো হলো। এখানে একটা ঝাড়খণ্ড আছে, তিনটে হলো। এখানে একটা উড়িষ্যা আছে, চারটে হলো। আর এখানে একটা কি আছে? আসাম আছে, এই জায়গাটা আসাম। তাহলে পশ্চিমবঙ্গ যদি বলে কয়টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে, সেটা কিন্তু 5খানা রাজ্য হলো। এবার যদি বলে সব থেকে বড় সীমানা কোনটা, পশ্চিমবঙ্গের যে সীমানাটা, এই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের যে সীমানা, দেখো সব থেকে বড় হলো। তাহলে লিখলাও যে পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের যে রাজ্যটা আছে, এর সীমানাটা সব থেকে বড়। আর পশ্চিমবঙ্গের মধ্যে যে, পশ্চিমবঙ্গের পাশে যে রাজ্যগুলো দেখলাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এখানে কি দেখলাম? আসাম, এখানে সিকিম। যদি প্রশ্ন এমন হয়
যে পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশগুলো, মানে এক কথায় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলো, এক কথায় পশ্চিমবঙ্গের পাশে যে রাজ্যগুলো আছে, পশ্চিমবঙ্গের পাশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যে সব থেকে বড় রাজ্য কোনটা? উড়িষ্যা। তাছাড়া কিন্তু উড়িষ্যা উড়িষ্যা হবে। এটা কিন্তু উড়িষ্যা হবে, ঠিক আছে, এই উড়িষ্যা হলো। তাহলে মাথায় রাখো, তাহলে কি বললাম, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কটা? 5টা। বা পশ্চিমবঙ্গ কটি রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে? 5টা রাজ্যের সাথে। আর পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে সব থেকে বড় রাজ্য কোনটা? সেটা কিন্তু উড়িষ্যা। আর সব থেকে ছোট রাজ্য কোনটা? সিকিম। পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য আছে তাদের সব থেকে ছোট কোনটা? সিকিম। হলো, এটা জানতে হবে। আর এই আমাদের যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ কটা রাজ্যের সাথে, কটা দেশের সাথে সীমানা ভাগ করে? দেখো, আমরা রাজ্য দেখলাম, এবার দেশ দেখবো। এই একটা বাংলাদেশের সাথে, মানে আন্তর্জাতিক বর্ডার, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বর্ডারে কটা দেখতে হবে। এই একটা, এটা বাংলাদেশের সাথে। দেখো এইখানে একটা করেছে, এটা বললাম নেপালের সাথে। আর এই জায়গাটা একটা করেছে, এটা কিন্তু ভুটানের সাথে। তাহলে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা মানে কি? অন্যান্য দেশের সাথে সীমানা, ভারত বাদে অন্যান্য দেশের সাথে সীমানা। তাহলে আন্তর্জাতিক সীমানা কিন্তু পশ্চিমবঙ্গে 3খানা আছে। একটা বললাম নেপাল, একটা বাংলাদেশ, একটা ভুটান। এই 3খানা দেশের সঙ্গে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা। বা পশ্চিমবঙ্গ যদি এরকম প্রশ্ন করে, পশ্চিমবঙ্গ কটি দেশের সাথে সীমানা ভাগ করে, সেটা কিন্তু 3খানা। চলো নেক্সট এবার। তাহলে তাহলে স্যার ওই যে ওই উত্তরটা যেটা ভারত মানে মানে ভারতের কোন রাজ্য মানে রাজ্যের সীমানা মানে অন্যান্য রাজ্যের সাথে সবচেয়ে বেশি, তাহলে ওটা বেশি আছে পশ্চিমবঙ্গই হবে তো? না, পশ্চিমবঙ্গ হবে না, উত্তরপ্রদেশ হবে। ও আচ্ছা আচ্ছা। উত্তরপ্রদেশকে উত্তর, দেখো, ভালো করে ঠিক আছে। বুঝতে পারবা। হুম হুম হুম। এটা উত্তরপ্রদেশ রাজ্য। দেখো এখানে দেখো উত্তরাখণ্ডকে পাওয়া, এখানে দেখো হরিয়ানাকে পাওয়া, এই মাথাটুকে দেখো আবার হিমাচল প্রদেশ আছে। এবার এখানে আসো, এখানে দেখো তোমার রাজস্থানকে পাবা, এখানে আসো দেখো মধ্যপ্রদেশকে পাবা। এই দেখো এখানে একটা অংশ, দেখো এই জায়গাটাই, এই এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু দেখো আবার ত্রিপুরার সঙ্গে যুক্ত আছে, এটুকু। আবার এখানে দেখো একটু ঝাড়খণ্ডের সাথে আছে। আবার দেখো এখানে দেখো বিহারের সাথেও আছে। হলো। তাহলে যদি বলে সব থেকে বেশি মানে কোন রাজ্য সব থেকে বেশি সীমানা ভাগ করেছে অন্যান্য রাজ্যের সাথে, সেটা কিন্তু উত্তরপ্রদেশ হবে। তাহলে কি কি আমরা গুনি একটু। এখানে একটা ঝাড়খণ্ড 1 নম্বর, সরি বিহার 1 নম্বর, ঝাড়খণ্ড 2 নম্বর, 3 নম্বর ছত্তিশগড়, 4 নম্বর মধ্যপ্রদেশ, 5 নম্বর রাজস্থান, 6 নম্বর হরিয়ানা, 7 নম্বর এখানে হিমাচল প্রদেশ, 8 নম্বর উত্তরাখণ্ড। সম্ভবত এটা 9টা আছে, আর একটা মিস্টেক আছে, কোথাও বোঝা আছে না। হ্যাঁ, দিল্লি, দিল্লি। বুঝতে পারলা কি বলছি আমি? এই 9টা রাজ্যের সাথে কিন্তু তার সীমানা আছে, 8টা রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এটাও এরকম প্রশ্ন করে, সব থেকে বেশি সীমানা কোন রাজ্যের সাথে আছে, বা কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি অন্য রাজ্যের সঙ্গে আছে? উত্তরপ্রদেশ হবে। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি বলো? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ। আর এই লখনৌকে বলা হয় ভারতের চিনির বাটি, ভারতের চিনির বাটি। বা যদি বলে কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, সেটা কিন্তু উত্তরপ্রদেশ হয়, তার কারণ এখানে প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়। আর এই উত্তরপ্রদেশে এই লখনৌতেই কিন্তু আমাদের আখ গবেষণাগার আছে। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে আসো, দেখো এই যে আমাদের এটা আছে কি, এই রাজ্যটার নাম কি? এটা রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এই মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? ভূপাল, তাই তো? এই ভূপালে একটা গ্যাস দুর্ঘটনা মনে আছে সবার, 1984 হ্যাঁ, সালে। মিক। হ্যাঁ, তাহলে 1984 সালে এই প্রশ্নটা খুব আসে, এটা কিন্তু আগের বার গ্রুপ ডিতে প্রশ্ন আসছিল। তাহলে 1984 সালে এই মধ্যপ্রদেশের যে রাজধানী, সেই মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল। এই ভূপালে কিন্তু 1984 সালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, পারমাণবিক গ্যাস দুর্ঘটনা, যেটাকে গ্যাসটার নাম কি ছিল? MIC বা মিথাইল আইসোসায়ানাইড। এই প্রশ্নটা করেছিল যে MIC-র পুরো নাম কি, গ্রুপ ডিতে আগের বার।
ঠিক আছে? চেরনোবিলে তাহলে ঘটেছিল মিথাইল, মনে হয় এটা স্যার। হ্যাঁ বলো। চেরনোবিল আলাদা গো। চেরনোবিল তো, চেরনোবিল রাশিয়াতে, চেরনোবিলে ওটা পরমাণু 1986 বিস্ফোরণ সালে, ঘটেছিল 1986 হ্যাঁ 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 1986 সালে, পেয়ে গেছে রাশিয়াতে, পেয়ে মধ্য গেছে। ম- 86। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরে হয়েছিল 1984 সালের 2 থেকে 3 ডিসেম্বর। হ্যাঁ এটা 1984 সালে 3 ডিসেম্বর হয়েছিল, হ্যাঁ। আর এটা যদি বলে কোন মধ্যরাত্রে। গ্যাস দায়ী, এটা হলো MI6। এবার চলে আসি, এই যে মধ্যপ্রদেশ যে রাজ্যটা বললাম, এই মধ্যপ্রদেশ রাজ্য দেখো ভারতের একদম মিডিলে অবস্থিত। তাই এই মধ্যপ্রদেশ, যেমন আমাদের ভিতরে মিডিলে আবার হার্ট থাকে, হৃদয় থাকে, তো এই মধ্যপ্রদেশকে কিন্তু কি বলা হয়, হার্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের হৃদয় কাকে বলা হয়, মধ্যপ্রদেশকে। অরণ্য বেশি আছে, অরণ্য। হ্যাঁ এবার বলি, এই মধ্যপ্রদেশ সম্পর্কে আমাদের আর কি জানতে হবে। এই মধ্যপ্রদেশে সব থেকে বেশি অরণ্য আছে। মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট, টাইগার স্টেট অফ, বাঘ রাজ্য। মধ্যপ্রদেশে কি বলা হয়, বাঘ রাজ্য। হলো, চলে আসো নেক্সট। স্যার তাহলে আরেকবার বলুন, কথাটা কেটে কেটে গেল, শুনতে পেলাম না। মধ্যপ্রদেশকে বললাম, মধ্যপ্রদেশকে বাঘ রাজ্য বলা হয়, 1 নম্বর। আর মধ্যপ্রদেশে কি বললাম, যে মধ্যপ্রদেশের রাজধানী যে ভূপাল, আর এই ভূপালে কিন্তু MI6 গ্যাস দুর্ঘটনাটা ছিল, যেটা বলছে। আর এই মধ্যপ্রদেশকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া, বা ভারতের হৃদয় বলা হয়, ঠিক আছে। আর সোল অফ ইন্ডিয়া, ভারতের আত্মা বলা হয় কাকে, সেটা কিন্তু উড়িষ্যাকে। হুম, যদি হৃদয় বলে মধ্যপ্রদেশ, কেন কেন বলা হয়? কেন বলা হয় দরকার, পড়ে নিয়েও দরকার নাই, জাস্ট জিকেটা মনে রাখো। হার্ট মানে ঠিক মিডিলে আছে, অবস্থিত, হার্ট মানে ওটা মিডিলে বুঝতে পারলাম, অবস্থিত। কিন্তু এই ষোলটা বুঝতে পারলাম না কেন। ওটা ঠিক আমি আছে, ছেড়ে দিন। এটা আমি জিকে রে পড়েছিলাম, কিন্তু এটা ডিটেলসে পড়িনি আমি, ঠিক আছে, দেখতে ঠিক হবে। আছে, ঠিক আছে বস। চলো নেক্সট। এই মধ্যপ্রদেশ ডাল উৎপাদনে প্রথম, তোমাদের ক্লাসে বলেছিলাম যে মধ্যপ্রদেশ ডাল উৎপাদনে কিন্তু প্রথম। এখানে সয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে। যাই হোক, মেন বিষয়ে আসি। তাহলে আমরা আজকে স্টেট গুলা সম্পর্কে একটু বলে দিই। তারপর দেখো, এখানে দেখো চলে আসে, জাস্ট স্টেট গুলা দেখো, ঠিক আছে, কোথায় কোন স্টেট গুলা আছে। এখানে আছে রাজস্থান আছে। রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য। কি বললাম, ভারতের বৃহত্তম রাজ্য হলো। ভারতের সব থেকে বড় রাজ্য কোনটা, বৃহৎ, মানে রাজস্থান। আর এই রাজস্থানের যে একদম এই অঞ্চল দেখছো না, এটাতে থর মরুভূমি। যদি বলে ভারতের একটা মরুভূমির নাম বলো, ভারতের একটা সবচেয়ে বড় মরুভূমির নাম বলো, সেটা কিন্তু থর মরুভূমি। কোথায় আছে, রাজস্থানে আছে। তাহলে এই থর মরুভূমিটা কোথায় আছে, আশা করি দেখিলা, এই জায়গাটা কিন্তু থর মরুভূমিটা আছে। হলো, চলো নেক্সট। এই থর মরুভূমি, আমাদের যে রাজস্থান বললাম, রাজস্থানের রাজধানীর নাম কি, জয়পুর, তাই তো। রাজস্থানের রাজধানীর নাম কি, জয়পুর। এই জয়পুরকে কি বলা হয়, সবাই জানো এটা, পিঙ্ক পিঙ্ক সিটি, সিটি, পিঙ্ক গোলাপি সিটি শহর। অফ ইন্ডিয়া, বা ভারতের গোলাপি শহর। আর এই জয়পুরকে বলা হয় ভারতের প্যারিস, সবাই জানো এটা, ভারতের প্যারিস বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট। এই রাজস্থানে একটা শহর আছে যার নাম হচ্ছে যোধপুর। এই যোধপুরকে বলা হয় ব্লু সিটি অফ ইন্ডিয়া। ব্লু সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেটা কিন্তু কি বললাম, জয়পুরকে বলা হয়, এই সরি, যোধপুরকে বলা হয়। আর যদি এই কারণগুলো একটু বলতেন। কারণটা একটু বলে দিই। এই গোলাপি শহর কেন বলা হয়, এখানে গোলাপি গোলাপি বাড়ি দেখা যায়, যোধপুরে কিন্তু নীল বাড়ি দেখা যায়, এই জন্যই নীল শহর আর গোলাপি শহর, ঠিক আছে। নেক্সট চলে আসো। এবার আমরা যেখানে যাব সেটা হলো এই আমাদের মহারাষ্ট্র রাজ্য, মহারাষ্ট্র রাজ্য এখানে কিন্তু আছে, ঠিক আছে। তার আগে আমি বলে দিই, এই যে নিচে এই যে নীল অংশগুলো দেখছে, এটা হচ্ছে আরব সাগর। আর এদিকে যে নীল অংশগুলো দেখছে, সেটা কিন্তু বঙ্গোপসাগর। এবার একটু তোমাকে বলার, যেটা যেটা একজনকে প্রশ্ন করেছিল, যে বঙ্গোপসাগরকে বঙ্গ উপসাগর কেন বলা হয়, এটা আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, আমি আবার একটু বলে দিই। এটা কিন্তু ধরেছিল, বঙ্গ উপসাগর, উপসাগরটা কি জিনিস অনেকে জানে না, বা ইংলিশ যেটাকে বলে বে, বে বা উপসাগর কি জিনিস।
দেখো আমরা যদি এই ম্যাপটাকে দেখি, এদিকে দেখো এই জায়গাটা কিন্তু মায়ানমার আছে, এটা আমাদের ভারতের বর্ডার। আর দেখো এই নিচে যেটা দেখছো এটা হচ্ছে একটা সাগর। তাহলে উপসাগর যদি কাকে বলে যদি প্রশ্ন করে, তাহলে বলবা যে যে সাগরের 3 দিকে স্থলভাগ, এদিকে একটা স্থলভাগ, এদিকে একটা স্থলভাগ, উত্তরে স্থলভাগ, পূর্বে পশ্চিমে স্থলভাগ, পূর্বে স্থলভাগ, যে জলরাশির 3 দিকে স্থলভাগ এবং একদিকে জলভাগ, সেই জলরাশিকে বলা হয় উপসাগর। তাহলে ব্যাপারটা হলো, তাহলে আমাদের যে এই বঙ্গোপসাগরটা দেখো 3 দিকে স্থলভাগ আছে, উত্তর, পূর্ব, পশ্চিম 3 দিকে স্থলভাগ আছে। তাই যে জলরাশির 3 দিকে স্থলভাগ থাকবে সেগুলাকে বলা হবে, বা যে সাগরের 3 দিকে 3 দিকে স্থলভাগ থাকবে তাকে বলা হবে উপসাগর। তাহলে এর জন্যই কিন্তু এই সাগরটাকে উপসাগর বা বলা হয়। আর বঙ্গ নামটা কি, যেহেতু বেঙ্গলের নিচে আছে তাই সেখান থেকে বঙ্গ নামটা এসছে। হলো। যদি বলে সব থেকে বড় উপসাগর কোনটা পৃথিবীর, সব থেকে বড় উপসাগর কিন্তু মেক্সিকো উপসাগর, এটা লিখে রাখবা। সব থেকে বড় উপসাগর মেক্সিকো উপসাগর, ঠিক আছে। আর রাজস্থানে এই যে বললাম এটাকে বঙ্গোপসাগর মধ্যে একটা উপসাগর। আর এদিকে দেখো আমাদের আরব সাগর আছে, আর এই নিচের দিকে কিন্তু আমাদের ভারত মহাসাগর আছে। ভারতের নাম অনুসারে কিন্তু ভারত মহাসাগর হয়েছে নাম। চলে আসো নেক্সট এবার। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো সবাই, তাহলে এটা আমাদের কি বললাম, মহারাষ্ট্র রাজ্য। এই মহারাষ্ট্র রাজ্যের এই যে উপকূলটার নাম আগের দিন ক্লাসে কি বলেছিলাম মনে আছে? কোঙ্কন। কোঙ্কণ উপকূল। মানে আমাদের এই উপকূল সম্পর্কে 3খানা তথ্য জানতে হবে। একটা হলো মহারাষ্ট্রের উপকূলটার নাম কি, কোঙ্কণ উপকূল। এটা হলো কেরালার উপকূলের নাম কি বলো? এই মালাবার উপকূলে একটা যুদ্ধ হয়েছিল, এই আন্দোলন কি নাম বলেছিলাম মনে আছে? মোপালা বিদ্রোহ, তাই তো, মোপালা বিদ্রোহ। তারপর এই যে উপকূলটা, এই উপকূলের নাম কি বলেছিলাম? তামিলনাড়ুর উপকূলের নাম কি বলেছিলাম? করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলের বৈশিষ্ট্য কি বলেছিলাম মনে আছে? বছরে দুবার বৃষ্টিপাত হয়। বছরে দুবার কেন বৃষ্টিপাত হয় বলেছিলাম মনে আছে? দক্ষিণ হ্যাঁ, পশ্চিম মৌসুমী মৌসুমী বায়ু একবার আসার সময় আগমন আর প্রত্যাগমন। প্রত্যাগমনের কারণে প্রত্যাগমন। হ্যাঁ, এই যে এটা আমাদের অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশের যে উপকূলটা, এই যে উপকূলটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ, এই উপকূলের নাম কি সরকার বলেছিলাম উপকূল। মনে? উত্তর সরকার সরকার উপকূল। গুড। আমি এটাও বলেছিলাম যে আমাদের যে ক্লাসে এই যে যতগুলো উপকূল আছে, কটা রাজ্যের উপকূল আছে বলো? কটা রাজ্যের স্যার উপকূল আছে? সবচেয়ে বড় উপকূল তো গুজরাট উপকূল। হ্যাঁ, একটা হলো আমাদের এই যে গুজরাটের একটা উপকূল 1 নম্বর, স্যার এটা সবচেয়ে এখানে বড় তো। মহারাষ্ট্রের উপকূল 2 নম্বর, এখানে গোয়া আছে যে গোয়া পুচকি, ঠিক আছে, গোয়ার উপকূল, তাহলে 3টে হলো। এটা কর্ণাটকের উপকূল 4টে হলো, এটা কেরলের উপকূল 5টা হলো, তামিলনাড়ুর উপকূল 6টা হলো, অন্ধ্রপ্রদেশের উপকূল 7টা হলো, আর এই যে এখানে আমাদের আছে উড়িষ্যার উপকূল 8টা হলো, আর পশ্চিমবঙ্গের উপকূল 9টা হলো। প্রশ্ন তোমাকে এরকম পড়বে না যে কটা উপকূল আছে, তোমাকে বলবে যে কি যে পশ্চিম থেকে পূর্ব অব্দি সাজাও, উপকূলগুলো সাজাও, এরকম সাজিয়ে প্রশ্ন করে, ঠিক আছে, ইন্টারভিউ করে কিংবা কোনো কোশ্চেন করে, পর পর সাজাও একদম পশ্চিম থেকে পূর্ব দিকে এই অব্দি। তাহলে মানে গুজরাট থেকে একদম এই অব্দি, ঠিক আছে, এই অব্দি। তাহলে পর পর কি সাজালে কি এটা আসবে? কাদেরকে করবে? এটা ইন্টারভিউ মানে করেছিল। ভূগোলে অনার্স তাদেরকে না সবাইকে করতে হবে যাবে? ভূগোলে অনার্সের বিশেষ করে, কারণ এটা একটা ভালো প্রশ্ন এটা। তাহলে পর পর কি হবে বলো? গুজরাট, তারপরে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তারপরে উড়িষ্যা, আর পশ্চিমবঙ্গ। হ্যালো, আমাদের কোস্টাল প্লেট দ্বারা 7516 না এরকম সামথিং ছিল, তবে মেন এটুকে 6100 এরকম সামথিং আছে, দেখো গুগল সার্চ করলে পাবা। সব টোটাল মিলে স্যার সবচেয়ে বড় 7500। উপকূল গুজরাট উপকূল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এই উপকূলটার লেন্থটা হলো 6100, কিন্তু আমাদের ভারতের এই যে নিচে সব উপকূল আছে না, এই সব সবগুলো মিলে 7500 কত 16 এরকম সামথিং আছে, ঠিক আছে। চলো।
আচ্ছা, এবার আসি নেক্সট যেটা, এই এটা হলো আমাদের ভারতের উত্তরতম বিন্দু। এই উত্তরতম বিন্দুর নাম কি, কে পারবে? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা কল। ইন্দিরা কল। ইন্দিরা ইন্দিরা কল। পয়েন্ট। ইন্দিরা কল। কল। ইন্দিরা পয়েন্ট। আর এই দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম। ইন্দিরা পয়েন্ট। মূল হ্যাঁ, এটা ভূখণ্ডে কিন্তু দক্ষিণতম বিন্দু না, দক্ষিণতম বিন্দু এই জায়গাটায় আছে। ওটা ঠিক হবে আছে। কি কন্যাকুমারী। মূল ভূখণ্ডে কন্যাকুমারিকা। আচ্ছা, আমি বলি এই জায়গাটা সবাই ক্লিয়ার করি। ভারতের দক্ষিণতম বিন্দু বললে এটা হবে নিকোবরের দ্বীপপুঞ্জের একটা অংশ, এখানে আন্দামান নিকোবর আছে, আর তার অংশ সেটা কিন্তু ইন্দিরা পয়েন্ট। স্যার ইন্দিরা পয়েন্টের অপর নাম পিগ মিলিয়ন পয়েন্ট তো? ইন্দিরা পয়েন্টের অপর নাম পিগ ম্যালিয়ান পয়েন্ট। পূর্ব নাম। পিগ ম্যালিয়ান, হ্যাঁ পূর্ব নাম পিগ ম্যালিয়ান পয়েন্ট। আর একটা বলেছিলাম, কার মনে আছে বলো? আর একটা বলেছিলাম পার্সন পয়েন্ট। ঠিক আছে, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি আগের নাম কি বললাম? পিগমেলিয়ান পয়েন্ট, পার্সন পয়েন্ট। যাই হোক, এটা হলো ভারতের দক্ষিণতম বিন্দু। এবার যদি বলে এই যে আমাদের ভারতের যে মূল ভূখণ্ড, এটা এই মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা, এটা কিন্তু এখানে হবে, তামিলনাড়ুর, হ্যাঁ স্থান বা বিন্দু যেটাই বলো, কন্যাকুমারী স্থান বিন্দু বলা যাবে। স্যার দক্ষিণে এইগুলো কি নোটে লেখা আছে স্যার? নোটসে মনে হয় আছে, ভারতের অবস্থান বলে একটা নোটস দিয়েছিলাম, ওখানে আছে সম্ভবত এগুলো। এই তাও না, এগুলা লিখে লিবা, এগুলো পাবা না কিন্তু, ক্লাসে বলছেন টেক্সট বই ওগুলো পাবা কি না। কিছু কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কন্যা ঠিক আছে। কন্যাকুমারী পয়েন্টের আর এক নাম হচ্ছে কি, কি বলো? কার কেপ মনে আছে? কমোরিন। সেভেন সিস্ট। কেপ মেরিন, কন্যাকুমারীর আগের আগের নাম, ঠিক আছে, কেপ মেরিন। যাই হোক, এই পূর্বতম পশ্চিমতম বিন্দু সবাই জানো, আমি তো আরেকবার বলে দিলাম, তামিলনাড়ু, এই যে তামিলনাড়ু, আমাকে দেখো তামিলনাড়ুতে আছে এটা। এবার দেখো, এবার নেক্সট এখানে, পূর্ব পশ্চিমটা একটু বলে দিন স্যার। ঠিক আছে, পূর্ব পশ্চিম বলে দিচ্ছি, ফোন হ্যাং করছে। এখানে দেখো আমাদের এটা পশ্চিমতম বিন্দু, এটা গুজরাটে, হ্যাঁ এটা গুজরাট রাজ্য কিন্তু, তার এখানে কিন্তু পশ্চিমতম বিন্দু। এটাকে বলা হয় গুহার মতি বা গুহার মোটর, অনেক জায়গায় অনেক রকম থাকে। হ্যাঁ, গুহার মোটর, এটা পশ্চিমতম বিন্দু, ঠিক আছে, পশ্চিমতম বিন্দু লিখবে। হ্যাঁ, এটা কোথায়, কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু গুজরাটে অবস্থিত। আর এটা হলো আমাদের অরুণাচল প্রদেশ রাজ্য। এই অরুণাচল প্রদেশের এই অঞ্চলে কিন্তু আমাদের পূর্বতম বিন্দু অবস্থিত, যেটার নাম হচ্ছে কিবিথু। ঠিক আছে, তাহলে যদি বলে ভারতের পূর্বতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত, তাহলে কি হবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। ভারতের পশ্চিমতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত যদি বলে, তাহলে কি হবে? গুজরাট। গুজরাট রাজ্য। ভারতের উত্তরতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত যদি বলে, তাহলে কি হবে? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা এখন লাদাখে পড়ছে সম্ভবত, দেখলি ওদের একটু, কাশ্মীর তো এটুকু আছে। লাদাখে পড়ছে। হ্যাঁ, লাদাখে এখন পড়ছে এটা। হলো। এবার সব থেকে মেন প্রশ্ন যেটা, যে ভারতের এখন বর্তমানে কটা রাজ্য আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে বলো? 28টি 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 28টা রাজ্য আর 8টি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এবার বলবো মাস্টার, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল কি জিনিস একটু বলে দিই। দেখো, রাজ্য মানে, আমি একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাবো, যদিও একটু ভালো করে শুনবা জিনিসটা, একটু ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? এটা যদি এর আগে ক্লাসে হয়েছে, তাও তোমরা একটু রিভিশন করে নাও, যারা নতুন আছো, অনেকে যারা পুরনো আছো, তোমাদের বিরক্ত লাগতে স্যার কি করাছে। দেখো, রাজ্য মানে হচ্ছে যেসব স্টেট গুলো হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো, মানে এক কথায় যে রাজ্যগুলানে বা যে অঞ্চলগুলানে রাজ্য প্লাস কেন্দ্র দুজনেই শাসন কার্য চালায়, কিন্তু রাজ্যের ক্ষমতা বেশি থাকে, রাজ্য সরকারের ক্ষমতা বেশি থাকে। যেমন আমাদের পশ্চিমবঙ্গটা কার? পশ্চিমবঙ্গটা মানে হচ্ছে মমতার, তাই তো? এটা কেউ বলে যে পশ্চিমবঙ্গ মোদির? বলে না তো।
তাহলে ব্যাপারটা হলো যে এখানে রাজ্যগুলানে কি হয়, রাজ্যের ক্ষমতা পুরোপুরি মুখ্যমন্ত্রীর হাতে থাকে, পুলিশি ব্যবস্থা শুরু করে সবকিছুই মুখ্যমন্ত্রীর হাতে থাকে, কেন্দ্র এখানে গৌণ ভূমিকায় থাকে। কেন্দ্র চাইলে যখন তখন পুলিশ পিটিয়ে ঢুকিয়ে দিয়ে এখানে কিছু করতে পারবে না। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মানে কি, যে ওই সব অঞ্চলগুলাতে কোনো মুখ্যমন্ত্রীর কথা শুনবে না, যাবতীয় প্রশাসনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করবে কে, কেন্দ্র, এই দিল্লি থেকে। মানে এক কথায় নরেন্দ্র মোদী ওই সব অঞ্চলগুলোকে ডাইরেক্ট পুরোপুরি কন্ট্রোল করবে, যদি ওখানে গভর্নর মানে নরেন্দ্র মোদীর তরফ থেকেই গভর্নর নিযুক্ত করা হয়, লেফটেন্যান্ট নিযুক্ত করা হয়। যাই হোক, এবার আসি আমরা যে জায়গাটা, তাহলে কি বললাম, রাজ্য আর কেন্দ্রের মধ্যে পার্থক্য কি? রাজ্যতে স্থানীয় এক কথায় সরকার, রাজ্য সরকার ক্ষমতা পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে। আর কেন্দ্র শাসিত অঞ্চলগুলো কি বললাম, যে কেন্দ্রের হাতে ক্ষমতা নিযুক্ত থাকে প্রশাসনিক কার্যাবলী। যেমন দিল্লি একটা, চণ্ডীগড় একটা প্রশাসনিক, কি বললাম যে চণ্ডীগড় একটা হচ্ছে ধরো কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলটাই কিন্তু রাজ্যের কোনো হাত নেই, মানে এখানে কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট, সরকারের যাবতীয় প্রশাসনিক কার্যাবলী কিন্তু নিয়োগ করে, মানে এক কথায় দেখাশোনা কে, কেন্দ্র। ঠিক আছে, পুলিশি ক্ষমতা কার হাত থাকে? কেন্দ্রের হাত থাকে। হলো? তো ব্যাপারটা হলো এমন একটা প্রশ্ন, এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো করার কারণ কি? অনেকে জানো না যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কেন হলো। এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু বুঝো, অনেকটা ইন্টারেস্টিং জিনিস আমাদের ইন্ডিয়ান পলিটিক্স। দেখো, এটা আমাদের কাশ্মীর, এটা সবাই জানো। 1947 সালের দেশ ভাগের সময় এই কাশ্মীর কিন্তু ভারতের মানে সীমানার মধ্যে ছিল না, মানে ভারতের যে দলিল, এবার এক কথায় ভারতীয় একটা রাজ্য হিসাবে কিন্তু ছিল না কাশ্মীর। যে রাজ্যটা শুনবা সবাই মন দি, এগুলো আমার বলছি ধরতে পারে ইন্টারভিউ যে কাশ্মীর সমস্যা কি, বলো। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এই অঞ্চলে এখনো সবাই জানো, এই অঞ্চলে বেশিরভাগটাই কিন্তু মুসলিম, 90%ই মুসলিম। তো এরা কি করতো, যে এরা বলতো যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হব না, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হব। মানে এই অঞ্চলের জনগণরা যেহেতু মুসলিম, তাহলে মুসলিম অঞ্চলে এটা পাকিস্তান, তাহলে মুসলিমদের সঙ্গে যুক্ত হব। কিন্তু এখানকার রাজা ছিলেন কে? মহারাজা হরি সিং। কি বললাম? মহারাজা হরি সিং এখানকার রাজা ছিল। সে কিন্তু একটা হিন্দু ছিল, তাহলে সে অবশ্যই চাইবে না তার অঞ্চলটা পাকিস্তানে যাক। তো ও এটাও চাইতো না যে তার অঞ্চলটা ভারতে যাক, মানে ও স্বাধীনভাবে একটা স্টেট পরিচালনা করবে, কোনো রাজ্য কোনো দেশের সাথে সহযোগিতায় বাদে। ভারতে যুক্ত হবে না, পাকিস্তানও যুক্ত হবে না। এবার দেখা গেল পাকিস্তানিরা, যেহেতু আমাদের যে জম্মু কাশ্মীর আছে ভারতের, আগে বলা হতো আমাদের ভারতের 40% আয়, ভারতের 40% আয় জম্মু কাশ্মীর থেকেই হয়, আগে হতো, এখন যদিও না, যেহেতু এখানে পর্যটন শিল্পে বিখ্যাত, সবাই জানো এটা। তো কি হলো, যে পাকিস্তানিরা বলল যে না, কাশ্মীর আমাদের, হামলা করে দিল। হামলা করে ভারতের কিছুটা অংশ কিন্তু এই পাকিস্তানিরা, যদি এরকম না এই অঞ্চলটা, এই কিছুটা অংশ ধরো পাকিস্তানিরা কিন্তু তারা গ্রহণ করে নেয়, মানে জয় করে নেয়, পাকিস্তানের চলে গেল এই অঞ্চলে। এবার মহারাজা হরি সিং তো বিপদে পড়ে গেল, যে যদি আমার এই অঞ্চলটা দখল করে নেয় তাহলে তো মানে সবই যাবে, তাকে তো মেরে ফেলবে, যেহেতু ও হিন্দু, মানে মেরে ফেলবে ঠিক না, অ্যাকচুয়ালি অঞ্চলটা দখল করে নেবে। তখন কি হলো, যে মহারাজা হরি সিং বলল ভারতের কাছে, একটা ধর্ম নিরপেক্ষ দেশের কাছে হাত পাতলো, যে আমাকে বাঁচাও, আমি ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করতে রাজি আছি। তাহলে আমরা এতক্ষণ যে গল্পটা বললাম, সেই গল্পটার নাম হচ্ছে কাশ্মীর সমস্যা। জনগণ এখানকার মুসলিম জনগণরা কিন্তু চাইতো পাকিস্তান আসুক, কিন্তু মহারাজা হরি সিং হিন্দু, ও কিন্তু কারো দলে যেতে চাইতো না। যখন এরকম ঝামেলা শুরু করলো পাকিস্তান, তখন যে ঝামেলাটা ক্রিয়েট হলো সেটাকে কাশ্মীর সমস্যা বলা হয়।
এই কাশ্মীর যখন এই মহারাজা হরি সিং এবার ভারতের সঙ্গে হাত মিলালো যে আমি আপনাদের ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করতে রাজি, কিন্তু আমাকে কিছু শর্ত দিতে হবে। কি শর্ত? 377 ধারা। তাহলে এই 377 ধারার সময় সবাই জানো যে কাশ্মীর যে অঞ্চলটা আছে 377 ধারাটা কি, এর গুরুত্ব কি? এদের জন্য আলাদা সংবিধান, আমাদের জন্য আলাদা সংবিধান, আমরা ভারতের সংবিধান মানব না, আমাদের জন্য বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। যেমন আগে কিন্তু এই ভারতের এইসব মানুষরাই কিন্তু পাকিস্তানে কাশ্মীরে কিন্তু জমি কিনে বাস করতে পারতো না, মানে আমাদের অঞ্চল আমাদেরই থাকবে। তাহলে এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা মহারাজা হরি সিং বলল। তো ভারত সরকার যেহেতু আমাদের লক্ষ্য ছিল হচ্ছে আমাদের সীমানা বাড়ানো, তো তখন ভারত সরকার বলল ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমরা রাজি। তখন মহারাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করলো এবং কাশ্মীর রাজ্যটা ভারতের অন্তর্ভুক্ত হলো এবং ভারতীয় সৈন্য গিয়ে এই কাশ্মীর থেকে পাকিস্তানিদের মানে তাড়ালো, যদিও কিছুটা অংশ তারা দখল করে রাখলো। এই অঞ্চলটা কিন্তু তারা আর ভারতীয়দের ফিরিয়ে দেয়নি। এই অঞ্চলটাকেই বলা হয় আজাদ কাশ্মীর। তাহলে আজাদ কাশ্মীরটা কি আশা করি বুঝে গেলা, যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটাকেই আজাদ কাশ্মীর বলে। ক্লিয়ার? এবার এই অঞ্চলটা যেহেতু একটা সেনসিটিভ জায়গা, যেহেতু সবসময় পাকিস্তান এখনো ভারতের মানে কাশ্মীর দখল করতে চাই, যেমন একটা স্লোগান না, যে ভাত মাঙ্গে তো দে দুঙ্গা কাশ্মীর মাঙ্গে, এরকম একটা স্লোগান আছে, মানে সম্ভবত ঠিক মনে পড়ছে না, কাশ্মীর মাঙ্গে দিয়ে, মনে আছে কারোর আছে? মনে নাই? চলো যাই হোক, কি বলো? दूध मांगेंगे तो दूध मांगेगा হ্যাঁ तो खीर देगा, काशी হ্যাঁ मांगेगा तो खीर दूंगा। হ্যাঁ, ছিড়লুম একদম এই কথাটা। তাহলে ব্যাপারটা হলো এখানেই, তাহলে এই জায়গাটা সেফটি দরকার আমাদের। তো এই অঞ্চলটা একটা সীমানা বা এই অঞ্চলটা একটা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে সব থেকে বেশি পরিমাণে আছে। এই অঞ্চলের নাম কি? হ্যাঁ। এলওসি। বলো। হ্যাঁ, ওই কাশ্মীরটা আর কি কত সালে আমাদের ভারতের সাথে মানে যোগ হয়, এটা যোগদান করে সম্ভবত আর কি বলো? 1948। 1948। এটা একটু গুগলে সার্চ করে দেখো, 1948 না 1947, এটা দেখো তো একটু তাড়াতাড়ি। 1948ই হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অক্ষয় সার্চ করো, কাশ্মীর কয় ভারত অন্তর্ভুক্ত হয়। 1948 এর কথা। সার্চ করলা? অক্ষয় আছে ক্লাসে না নাই? 1947 47 দেখা যায়? কমে গেছে। বলো বলো। অক্ষয় কি বললা? 1948 হবে স্যার, 31 হ্যাঁ ডিসেম্বর। 1948 হবে। চলো স্যার ঠিক করে নাও। এখানে তো ওটাই দেখা যাচ্ছে 1947 সালে 19 27 অক্টোবর। হ্যাঁ 1947 সালে সমস্যাটা ক্রিয়েট হয়, এটা ঠিক, কিন্তু ভারত ভুক্ত হয় মানে 48-এ সম্ভবত। এটা দেখতে হবে তাহলে আমাকে। অন্তর্ভুক্ত হয় তাই লেখা আছে। আচ্ছা তাহলে 1947 করো, তো আমাকে তো একবার দেখতে দিও, আমি বাড়িতে দেখবো। ক্লাসের বই সম্ভবত এটা 1948 আছে, দেখতে হবে। মানে অনেকদিন আগে পড়েছি তো, আমি ক্লাসের 9-10 পড়াতাম, তো সে একটা এক্সপিরিয়েন্সে বলছি এটা সম্ভবত 48 ক্লাসের বইয়ে আছে, তো দেখতে হবে। চলো 1948 থেকে স্যার লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে স্যার অন্তর্ভুক্ত হ্যাঁ হয়, লক। হ্যাঁ, এবার বলি এই যে সীমানাটা, এই সীমানাটার নাম হচ্ছে লক, LOC, যার প্রোনাম কি? লাইন অফ কন্ট্রোল। তাহলে যদি প্রশ্ন করে যে লাইন অফ কন্ট্রোল কোথায় অবস্থিত, তাহলে কি হবে? পাকিস্তানের কাশ্মীর জম্মু আর ভারতের কাশ্মীরের মাঝে। হলো, পাকিস্তানের কাশ্মীর আর ভারতের কাশ্মীরের মাঝে কিন্তু লাইন অফ কন্ট্রোল অবস্থিত। তাহলে ব্যাপারটা এবার বুঝো সবাই। তাহলে এতক্ষণ তাহলে আমরা দেখলাম যে কাশ্মীর সমস্যাটা কি, কাশ্মীর সমস্যা। তো যাই হোক, আমরা এবার দেখবো যে কেন্দ্রশাসিত অঞ্চল নামকরণের মানে কেন্দ্রশাসিত অঞ্চল করলে কেন কাশ্মীরকে।
প্রত্যেকটা স্টেটের পেছনে কিন্তু এই একটাই সেম কারণ। প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কারণটা হলো, দেখো আমরা জানি এই কাশ্মীরকে কত সালে কাশ্মীর থেকে 370 তুলে দেওয়া হয়েছে? 2019। 2019 সালে। তাহলে এই 370 ধারা যখন তুলে দিল ভারত সরকার, মোদী সরকার, তখন এই কাশ্মীরের আমরা জানি ব্যাপক মানে এক কথায় মারামারি বা বিদ্রোহ শুরু হয়। এখানকার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনেক কাজ শুরু হয়, তোলপাড় শুরু হয়। তো তখন এখানে ভারত সরকার সেনাবাহিনী পাঠিয়ে দিল, এবং সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে ওদেরকে জব্দ করার জন্য এই অঞ্চলটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিল, জানে স্থানীয় প্রশাসন এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ না করে। ঠিক সেরকম ভাবে আর একটা বলছি, দেখো এগুলা বুঝতে হবে, এগুলা কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, আমাদের অনেকে জানে না। এইখানে দেখো একটা রাজ্য আছে আমাদের পাঞ্জাব, আর এটা আছে হরিয়ানা, ঠিক আছে? আর এই পাঞ্জাব আর হরিয়ানার মাঝে দেখো এখানে একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে চণ্ডীগড়। হলো, চণ্ডীগড়টাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কারণটা কি? আমরা ছোটবেলায় পড়েছি যে এমন একটা রাজধানীর নাম বলো যে রাজধানীটা দুটো দেশের রাজধানী, দুটো রাজ্যের রাজধানী। এমন একটা রাজধানীর নাম বলো যে রাজধানীটা কি বললাম, দুটো রাজ্যের রাজধানী, তাই তো? তাহলে বুঝো এখানে, তাহলে আমরা উত্তরটা কি হবে? চণ্ডীগড়। চণ্ডীগড়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তাহলে এই চণ্ডীগড় রাজ্যটা, চণ্ডীগড় রাজধানীটা, সেটা কিন্তু দুটো রাজ্যের রাজধানী একই। আমরা যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা, মহারাষ্ট্রের রাজধানীর নাম কি মুম্বাই, তারপরে উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি লখনৌ, সেরকম পাঞ্জাব আর হরিয়ানা এমন দুটি রাজ্য যে দুটি রাজ্যের রাজধানী কিন্তু একই, কি বললাম? চণ্ডীগড়। তাহলে ব্যাপারটা হলো চণ্ডীগড়টা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা এই যদি এরকম প্রশ্ন করে যে এমন একটা রাজধানীর নাম করো যে রাজধানীটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটাও কিন্তু তোমার হচ্ছে চণ্ডীগড়ই হবে। এমন একটা রাজধানী যে রাজধানীটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা কিন্তু চণ্ডীগড়। তো ব্যাপারটা হলো, দেখি আমরা এবার কেন এটা চণ্ডীগড়টা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হলো। দেখো আগেকার সময়ে এই পাঞ্জাব আর হরিয়ানা কিন্তু একটা স্টেট ছিল, হরিয়ানা বলে কোনো স্টেট ছিল না। এই গোটাটাই কিন্তু পাঞ্জাব রাজ্য ছিল। এবার এই পাঞ্জাব যে রাজ্যটা আছে, এই পাঞ্জাব রাজ্যটাকে কি করা হয়, যে ভাঙা হয়। এবার পাঞ্জাব রাজ্যটা ভেঙে গঠিত হয় কি, হরিয়ানা গঠিত হলো। পাঞ্জাব রাজ্যটা ভেঙে হরিয়ানা গঠিত হলো। এবার পাঞ্জাবে যখন ছিল এই অঞ্চলটা, যখন গোটা পাঞ্জাব ছিল, তখন তাদের ক্যাপিটাল ছিল কি চণ্ডীগড়, রাজধানী ছিল কি চণ্ডীগড়। যখন হরিয়ানা, পাঞ্জাবটা ভেঙে হরিয়ানা করা হলো, তখন পাঞ্জাব বলছে আমাদের রাজধানী আমাদের কাছেই থাকবে, চণ্ডীগড় আমাদের কাছেই থাকবে। এবার হরিয়ানা বলছে আমি কি ছেড়ে দেবো, আমার দোষটা কি? হরিয়ানা বলছে না, আমরা চণ্ডীগড়কে নিব, কারণ চণ্ডীগড়টা একটা উন্নত জায়গা, এখানে যত রকম প্রশাসনিক বিল্ডিং সবকিছু এখানে আছে। পাঞ্জাব বলছে আমি নিব, হরিয়ানা বলছে আমি নিব। এই নিয়ে পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে ঝামেলা শুরু হলো। এই ঝামেলার দরুন ভারত সরকার দেখছে যে এই অঞ্চলটাকে যদি আমি পাঞ্জাবকে দিয়ে দিই, তাহলে হরিয়ানার তুলকালাম শুরু হয়ে যাবে, হরিয়ানাকে দিলে পাঞ্জাব তুলকালাম শুরু হয়ে যাবে। তখন ভারত সরকার বললো যে না, এটা আমি কাউকে দিচ্ছি না, এটা আমার নিজের দখলে রাখছি, তবে তোমরা দুজন তোমাদের যাবতীয় কার্যাবলী এখানে তুমি সুন্দর সম্পন্ন করতে পারো, সমস্যা নাই, তোমরা দুজনকেই তোমরা ইউজ করতে পারো, দুজনাই এই অঞ্চলটাকে রাজধানী হিসেবে ইউজ করতে পারো। তাহলে অ্যাকচুয়ালি এই অঞ্চলটা কিন্তু কারো থাকলো না, পাঞ্জাবও থাকছে না, হরিয়ানাও থাকছে না, কিন্তু রাজধানী শহর যেহেতু যাবতীয় কার্যাবলী কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা কিন্তু এই চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণ। ঠিক আছে, এরপরে চলে আসবে নেক্সট, এখানে আর একটা বলে দিই, তারপরে আবার আসছি। হ্যাঁ, চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রী না, গভর্নর, মানে ওদের লেফটেন্যান্ট থাকে, লেফটেন্যান্ট। হ্যাঁ,
স্যার আর পাঞ্জাব হরিয়ানাতে মুখ্যমন্ত্রী তো? হ্যাঁ অবশ্যই, পাঞ্জাব হরিয়ানা রাজ্য তো এগুলা, পাঞ্জাব হ্যাঁ, হরিয়ানা রাজ্য, তাহলে মুখ্যমন্ত্রী। তাহলে যেটা প্রশাসনিক ভবন রাজধানীতে, হুম। সেটা কি একটাই আছে না দুটো রাজ্যের জন্য একটাই দুটো একটাই আছে? একটাই 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 সব কার্যাবলী ওখানেই হয়। ঠিক আছে, চলো এবার নেক্সট আসি। তাহলে রাজ্যের ওই কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের রাজ্যপাল থাকেন না থাকেন না? হ্যাঁ, রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট থাকে ওটা, ওটাই ওটাই শেষ, মানে ওটাই হচ্ছে সর্বোচ্চ, মানে উনি নিয়ন্ত্রণ করে রাজ্য এই অঞ্চলটা। ওটা ওটা প্রধানমন্ত্রী ঠিক হ্যাঁ, করে দেয়। প্রধানমন্ত্রী ঠিক করে দেয়, মানে প্রধানমন্ত্রীরও জাস্ট মানে কি বলবো যে ও প্রধানমন্ত্রীর কর্তা, মানে কর্মচারী হিসেবে কাজ করে ওখানে। হ্যাঁ, এবার বলি, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, আমি আমি তোমাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী এই অঞ্চলে থাকতে পারে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রে থাকেও না, যেমন এই আন্দামান নিকোবরে কিন্তু মুখ্যমন্ত্রী নাই, কিন্তু দিল্লিতে আছে একটা মুখ্যমন্ত্রী। আবার কিন্তু তোমার এখানে কিন্তু একটা মুখ্যমন্ত্রী আছে, দাঁড়াও কোথায় বলছি আমি, দিল্লি আছে স্যার কাশ্মীরেও তো আর আছে। কাশ্মীরে আছে। হ্যাঁ ওমর দিল্লি আব্দুল্লাহ। আছে, হ্যাঁ দিল্লি আর কাশ্মীরে আছে কিন্তু। ঠিক আছে, মুখ্যমন্ত্রী, তবে মুখ্যমন্ত্রী এখানে জাস্ট পুতুল মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু কোনো ক্ষমতা থাকে না, প্রশাসনিক কার্যাবলী পুলিশ পুলিশ এলাকা থাকে না। যেমন দিল্লির কেজরিওয়ালের হাতে কিন্তু কোনো পুলিশ সিস্টেম নাই কিন্তু, এখন যে মুখ্যমন্ত্রী এখন রেখা গুপ্ত আছে, ওর হাতে কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ থাকে না। যেমন আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ থাকে, ও পুলিশ নিয়ে যাবতীয় কাজ করতে হয়, কিন্তু এখানে মুখ্যমন্ত্রী থাকবে না। হলো, মানে এই দুটি নিজেই শুধুমাত্র, পুলিশ মন্ত্রী। বলো। মুখ্যমন্ত্রী তো আমাদের নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ, নিজেই সব। মানে দিল্লি আর কাশ্মীরে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও কিন্তু এদের মুখ্যমন্ত্রী আছে, কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এদের হাতে প্রশাসনিক ক্ষমতা কিন্তু খেলার নষ্ট থাকে না, এটাই মেন কথা। ঠিক আছে, চলো এরপর চলে আসো নেক্সট যেটা, সেটা হলো আমাদের এই যে দেখো তেলেঙ্গানা, এখানে হায়দ্রাবাদ নামক একটা অঞ্চল আছে। তো এই হায়দ্রাবাদ যে অঞ্চলটা আছে না, হায়দ্রাবাদ, এই যে হায়দ্রাবাদ দেখো, এই যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার মধ্যে, আর এই তেলেঙ্গানাটা কি আমাদের ভারতের কি নবীনতম রাজ্য, তাই তো? তেলেঙ্গানাটা কি ভাষার ভারতের ভিত্তিতে। নবীনতম রাজ্য, 2014 সালে এটা গঠিত হয়। যদি বলে ভারতের নবীনতম রাজ্য কোনটা, তেলেঙ্গানা। আর ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, জম্মু জম্মু কাশ্মীর লাদাখ লাদাখ আর লাদাখ। জম্মু কাশ্মীর আর লাদাখ দুটোই হবে। হ্যাঁ, কেন এটা আগে রাজ্য ছিল, এই অঞ্চলটাকে এখন কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। আর জেলা বললে পশ্চিম বর্ধমান। হ্যাঁ, জেলাটা ভারতের বলা যাবে না, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিম বর্ধমান, কিন্তু ভারতে দেখতে হবে কি আবার নতুন কোন জেলা হয়েছে। ও, চলো নেক্সট। হ্যাঁ। তাহলে এই তেলেঙ্গানার যে হায়দ্রাবাদটা আছে, আজকের ক্লাসটা একটু হিস্ট্রি রিলেটেড ক্লাসটা হলো, হ্যাঁ, কেননা এই জিনিসগুলো তোমার জানার দরকার আছে। এই হায়দ্রাবাদ কিন্তু তখনকার সময় কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়নি, 1947 সালে কিন্তু হয়নি। তো ব্যাপারটা হলো, এই ভারতের সীমানার মধ্যে থাকছে, আর ভারতের মধ্যে ভারত ভক্তি দিল্লি স্বাক্ষর করছে না, এটা ভারত সরকার মেনে নিতে পারলো না। সর্দার বল্লভভাই প্যাটেল হুমকি দিল, এরকম এগুলাকে দেশীয় রাজ্য বলা হতো তখন। এই হায়দ্রাবাদ গুলাকে, যে অঞ্চলগুলো বললাম না, এই অঞ্চলগুলোকে দেশীয় রাজ্য বলা হতো, মানে এরা ভারতের সীমানার মধ্যে থাকবে, কিন্তু ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করবে না, এদের যাবতীয় কার্যাবলী এরা নিজেরা চালাবে, ভারতের কাছে এরা নষ্ট থাকবে না। তো এরকম 565খানা দেশীয় রাজ্য ছিল যখন ভারতবর্ষ স্বাধীন হয়, অনেকের মতো 600টা মতন। তো এই সর্দার বল্লভভাই প্যাটেল হুমকি দিল যে যেসব দেশীয় রাজ্যগুলা ভারতের সীমানার মধ্যে আছো, তাদেরকে লাস্ট চান্স দিছি, তোমরা যত তাড়াতাড়ি পারবা ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করো, একেবারে ভারতের হয়ে যাও। সর্দার বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী ছিল নাকি তাহলে? বলছি না প্রধানমন্ত্রী ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রী। বলছি সব বলছি। তো যাই হোক, এই সর্দার বল্লভভাই প্যাটেল হুমকি দিল, হুমকির দরুন মোটামুটি ভাবে অনেকগুলা, মোটামুটি ধরো 560খানায় মোটামুটি ধরো ভারতের
দলিলে স্বাক্ষর করলো যে হ্যাঁ আমরা ভারতের সঙ্গে আছি। কিন্তু পাকামো করলো কারা? একটা বললাম এই কাশ্মীর, তোমাকে প্রথমেই বললাম। তারপরে এইখানে আছে বললাম হায়দ্রাবাদ। এইখানে এই অঞ্চলটা, এই অঞ্চল আছে গোয়া আছে, তারপরে এই অঞ্চলে কোথাও একটা, এই গুজরাটের কোন একটা জায়গাতে জুনাগড় আছে। তো এরকম কিছু কিছু স্টেট বা ওই দেশীয় রাজ্য যারা কিন্তু ভারত ভক্তি দলে স্বাক্ষর করেছিল না। হলো এরা বললো না আমরা ভারত, তোমরা যতই হুমকি দাও আমি স্বাক্ষর করবো না। তাহলে ব্যাপারটা দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলের পাওয়ারটা দেখো। জাস্ট একবার বললো এতগুলা দেশীয় রাজ্য ভারতের হয়ে গেল। এর জন্যই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। মানে এর যে কথাবার্তা, একটা দৃঢ়তা ছিল, পাওয়ার ছিল বলা যায়, ঠিক আছে। যাই হোক, এই হায়দ্রাবাদ যে অঞ্চলটা, হ্যাঁ, এই হায়দ্রাবাদ অঞ্চলটা তোমার হচ্ছে তখন ভারত ভক্তি দিবসে স্বাক্ষর করেনি। ঠিক আছে। এখানে নবাব ছিল তখনকার সময়, নবাবী বংশ ছিল, মানে এখানকার বেশিরভাগটাই মুসলিম রাজ্য, মুসলিম জনগণ। তো এরাও চাইতো না ভারত ভক্তি দিবসে স্বাক্ষর করতে, এবং এখানকার যে রাজা সেও চাইতো না। নবাব স্যার উসমান আলী নিজাম খান। ছিল না? নিজাম। হ্যাঁ, নিজামই নবাব। হুম হুম হুম। এবার কি হলো, সর্দার বল্লভভাই প্যাটেল একদম কি হলো, সৈন্য নামিয়ে দিয়ে এই অঞ্চল জোর করে দখল করে নিল। এই যে দখল করার যে অভিযানটা, এটাকে বলা হয় অপারেশন পোলো। কি বললাম? অপারেশন পোলো। তাহলে যদি বলি অপারেশন পোলো কোন রাজ্যের অন্তর্ভুক্তির সঙ্গে যুক্ত, সেটা কিন্তু এই হায়দ্রাবাদ। কোন অঞ্চল? হায়দ্রাবাদ, ঠিক আছে। গোয়া আছে, গোয়া কিন্তু ভারতভুক্তি হয়েছিল না। গোয়া কত সালে ভারতভুক্তি হয় বলো? 1961। 1961 সালে কিন্তু গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়, হলো। আর গোয়াটা যখন প্রথম অন্তর্ভুক্তি হয়, তখন কিন্তু গোয়াটা কিন্তু এক কথা, এই অঞ্চলটা কিন্তু ইংরেজদের বা পর্তুগিজদের একটা বাসস্থান ছিল। তো এর জন্য গোয়াটা কিন্তু দেশীয় আমাদের ভারতভুক্ত হয়েছিল না। যখন ভারত সরকার এটাকে জোর করে দখল করলাই, তো এরপরে দখল যখন করে তখন 1961 সাল, দখল করার পর এই অঞ্চলটাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রাখে, কারণ এখানে কারোর দাদাগিরি চলবে না, কেন্দ্র এখানে কন্ট্রোল করবে। কত সালে? 1961 সালে। এবার যখন এই অঞ্চলের অবস্থা স্বাভাবিক হলো, স্যারের কারণটা কি? এখানে পর্তুগিজ, মানে এক কথায় ওই সব ফরাসি পর্তুগিজদের ওদের উপনিবেশ ছিল এই অঞ্চলটায়। মানে বাইরে থেকে বাইরেকার দেশের লোক আসি এই অঞ্চলটা কন্ট্রোল করতো। মানে উপকূলবর্তী এলাকা তো ওই সমুদ্র হ্যাঁ, করে আসতো, তার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল যাতে কেউ এসে হ্যাঁ, অধিকার না করতে পারে। হ্যাঁ। তো যাই হোক, এই বাইরেকার দেশ থেকে সেই অঞ্চলকে কন্ট্রোল করছে, এটা ভারত সরকার মানে সৈন্য পাঠিয়ে এই অঞ্চল দখল করে নিল। দখল করার পর এই অঞ্চলটাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রেখে দিল। কত সালে? 1961 সালে যখন দখল করলো। কারণ কি, এখানে কারো দাদাগিরি চলবে না, বাইরে থেকে কেউ লোকের দাদাগিরি চলবে না তখন। এবার পরে কি হলো, যখন এই অঞ্চলটা আস্তে আস্তে মানে এক কথায় ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন এখানে আর কোনো সমস্যা দেখা দিল না, বা বাইরেকার দেশের লোকেদের আগমন কমে গেল, তখন এই অঞ্চলটাকে 1987 সালে অঙ্গরাজ্যের তকমা দেওয়া হলো। অঙ্গরাজ্য মানে কি, তোমাকে বললাম রাজ্যের তকমা দেওয়া হলো। তাহলে যদি বলে গোয়া কত সালে অন্তর্ভুক্ত হয়? 1961 সালে। আর গোয়া কত সালে অঙ্গরাজ্যের তকমা পায়? এটা কিন্তু 1987 সালে, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হলো এই যে আমাদের যে সিকিমটা আছে না, এই সিকিমটা কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? এটা কিন্তু আর তো বলছি যে এক একমাত্র গোয়ান যারা আছে, মানে অর্ডিনারি যারা ওখানকার বাসিন্দা, তারা কিন্তু ভারতের মধ্যে একমাত্র রাজ্য যারা হচ্ছে এখন হচ্ছে পর্তুগালের সিটিজেনশিপ নিতে পারে। ভারত তো একদম একদম ওয়ান একদম, তো সিঙ্গেল ওটা বলছি আমি। সিটিজেনশিপের উপর নির্ভর করে, কিন্তু এখানকার মানুষ হুম, ডুয়াল সিটিজেনশিপ নেয়। একদম একদম, গোয়াটা। এবার চলো এই যারা বললাম সিকিমটা,
সিকিমটা কিন্তু অনেক পরে ভারতভুক্ত হয় 1975 সালে। হ্যাঁ, এটা কিন্তু ওই একটা দেশীয় রাজ্য রূপে ছিল, এটা পরে 1975 সালে কিন্তু ভারতভুক্ত হয়, ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা মনে রাখবো, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে মানে এই সিকিম 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 রাজ্যটাই সব শেষে ভারতভুক্ত হয় সব- নাকি হ্যাঁ 1975? সব শেষে ভারতভুক্ত হয়। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কত সালে সিকিমটা ভারতভুক্ত, 1975 সালে। এই গেল আমাদের এই যে বিভিন্ন স্টেট গুলো ভারতভুক্ত হওয়ার ইতিহাস, এই ইতিহাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি অনেকটাই মজার ছলে শিখলা এই জিনিসগুলা, যে আমাদের পলিটিক্স কতটা মানে ইন্টারেস্টিং। যদি এগুলা জিনিসগুলা বুঝো অনেকটা সহজ লাগে, মানে পড়তে ভালো লাগে। ঠিক আছে, চলো নেক্সট আসি এবার। এই উত্তরতম বিন্দু আর দক্ষিণতম বিন্দু, এটা এই পশ্চিমতম বিন্দু আর পূর্বতম বিন্দু, এই যে সীমা, এই যে টোটাল দৈর্ঘ্যটা হলো 3214 কিমি। মানে উত্তর থেকে দক্ষিণের যে লেন্থটা হলো, এটা কিন্তু 3214 কিমি। তাহলে ভারতের হ্যাঁ না না 3214, যদি বইয়ে 3314 থাকে এটা ভুল আছে। টেক্সট বুকে কিন্তু এরকম থাকে, 2-1 ভুল থাকে মানে। তো এটা মনে রাখো 3214 কিমি কিন্তু উত্তর থেকে দক্ষিণ। আর এই পূর্ব থেকে পশ্চিমের যে লেন্থটা সেটা কিন্তু 2933 কিমি। পূর্ব থেকে পশ্চিমের যে লেন্থটা আছে এটা কিন্তু 2914 কিমি। ঠিক আছে, এবার একটা প্রশ্ন, এই যে উত্তর থেকে দক্ষিণ আর এটা পূর্ব থেকে পশ্চিম, তাহলে উত্তর থেকে দক্ষিণ করিডর আর পূর্ব থেকে পশ্চিম করিডরটা যে স্থানে মিলিত হয়েছে তার নাম কি? ঝাঁসি। ঝাঁসি। এগুলা ঝাঁসি। উত্তর থেকে দক্ষিণ করিডর, এটা উত্তর থেকে দক্ষিণ বললাম, আর এটা পূর্ব থেকে পশ্চিম। তাহলে এই যে যে জায়গাটা এসে মিলিত হলো, সেই সেই জায়গাটার নাম বললাম কি? ঝাঁসি। এটা ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট আসি এবার। মধ্যপ্রদেশে স্যার ঝাঁসিটা মধ্যপ্রদেশ। পড়ছে। হুম স্যার বললেন যে উত্তর থেকে মানে 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 কি মিলিত হলো এসে, মানে কি উত্তর থেকে দক্ষিণ বা উত্তর পূর্ব থেকে দক্ষিণ, আমি বললাম উত্তর থেকে দক্ষিণে এই যে মানে এই দৈর্ঘ্যটা, এটাতে উত্তর থেকে দক্ষিণ দৈর্ঘ্য। ঠিক আছে, এই লেন্সটা দৈর্ঘ্য মানে কি, এটা কি দ্রাঘিমার কথা বলছেন? না, দাগিমার এখানে, দাগিমার এখানে দৈর্ঘ্য যদি তাহলে মানে এটা এটা কি জায়গা গো। করিডরটা বলছি আমি, বুঝো করিডরটা বলছি তার কারণ এই উত্তর থেকে দক্ষিণে একটা রাস্তা আছে, হ্যালো, আর এরকম পশ্চিম থেকে আচ্ছা পূর্ব কিন্তু এরকম রাস্তা আছে। তো এই যে উত্তর থেকে দক্ষিণ করিডর, এটা করিডর বলে। উত্তর থেকে দক্ষিণ করিডর আর পূর্ব থেকে পশ্চিম করিডর, এটাকে বলে। যেখানে সেই মিলিত হয় সেটার নাম হচ্ছে ঝাঁসি। আচ্ছা আচ্ছা, এটা মধ্যপ্রদেশে তাই তো? হ্যাঁ, এবার দেখো এই যে আমাদের সব থেকে রাজ্য যদি বলে, সব থেকে বড় রাজ্য কোনটা? সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। আর আয়তনে সব থেকে ছোট রাজ্য কোনটা? এই যে গোয়া। 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 হলো গোয়া এখানে, হলো। এবার বলে সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাদাখ। সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। তো এটা লিখবা। ঠিক আছে, চলো নেক্সট এবার। আর সিকিমটা কি? সিকিমটা হলো জনসংখ্যায় সব থেকে কম। ছোট রাজ্য। ও হলো, স্যার সবচেয়ে বড় আর ছোট কেন্দ্রশাসিতটা একটু আরেকবার বলুন না স্যার। সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। ওই যে পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, হ্যাঁ ওটার তো নাম পরিবর্তন করা হয়েছে, শ্রী বিজয়পুরম করা হয়েছে। আচ্ছা, এখন হতে পারে তাহলে সম্ভবত পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ। চলো নেক্সট। এরপরে দেখো যেটা বলার, আমাদের যে টোটাল যে ভারতবর্ষ দেখছো, এই টোটাল ভারতবর্ষের আয়তন কত পার মনে আছে? 32,87,263 বর্গ কিমি। 32,87,263 বর্গ কিমি। ঠিক আছে,
নেক্সট। কারা তো ঘুমাচ্ছে অক্ষয় বাবুর? হ্যাঁ, ছুটি দেন। কটা দিল? 10:30? আর- 10? হ্যাঁ, কটা শুরু করেছি? হ্যাঁ, এটা আজকে কমপ্লিট করে দিন। কমেন্ট করে দিবে? বন্ধ করে দেন। অন্যদিন হ্যাঁ, থাক। ভালো লাগছে ভালো লাগছে। আচ্ছা হোক বেশ, স্যার, চলো। হোক স্যার, এই গল্পের মতো যে বোঝালেন না, ঘুমায় পুরো ফেলেছে। মাথায় থেকে গেল। খুব আচ্ছা এবার সুন্দর দেখো, লাগলো স্যার। হ্যাঁ ভূগোলের স্যার, ঘও মাথায় ঢুকতো না। আরেকটু করে দিন স্যার, খুব ভালো হচ্ছে। আচ্ছা এবার দেখো, এবার সীমানাগুলো জানতে হবে। হ্যাঁ, সীমানাগুলো বলেছি আমি, আরেকবার বলে দিচ্ছি। এটা আমাদের পাকিস্তান, এটা আমাদের ভারত। তাহলে পাকিস্তান আর ভারতের মধ্যে যে সীমানাটার নাম হচ্ছে র্যাড ক্লিফ। হুম, র্যাড ক্লিফ এটা বলেছি আমি আগে, হলো। এখানে আমার একটু ভুল হলো, এখানে কিন্তু আফগানিস্তান আছে। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু আফগানিস্তান আছে। তাহলে এই আফগানিস্তান আর ভারতের সীমানা কত? নাম কি? ডুরান লাইন। ডুরান লাইন। ডুরান্ট। ডুরান্ড লাইন। তাহলে আফগানিস্তান আর ভারতের সীমানার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এটা এর আগে বলেছি, তাও করে নাও সবাই। হ্যাঁ, আর এটা হলো আমাদের চীন আর ভারত। ম্যাকমোহন। হ্যাঁ, চীন আর ভারতের বর্ডারের নাম কি বললাম? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন। স্যার ম্যাকমোহন লাইনটা ওখানে নেই হ্যাঁ, এই যে স্যার। র্যাড ক্লিফ লাইনের মধ্যে কিন্তু লাইন অফ কন্ট্রোল আছে। লাইন অফ কন্ট্রোল তো এই জায়গাটাই। ওটা তো হ্যাঁ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এখানে আছে, চায়নার আকসাই চীন। স্যার ম্যাকমোহন লাইনটা তো অরুণাচল প্রদেশের কাছে আছে। বলো। হ্যাঁ, এখানে এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটা আছে, আবার এটুকু ধরা হয়। আর এই জায়গাটা দেখো, আমি একটু বলি, চীন আর ভারতের বর্ডারটাকে ম্যাকমোহন লাইন বলা হয়, কিন্তু যদি বলে দেখি যে তোমার এই ম্যাক ভারত কি, ল্যাক কি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কি, সেটা হলো চায়না, ভারতের চায়না, এক কথায় এক ভারত চীনের ভারত আকসাই অধিকৃত চায়না। কাশ্মীর আর আকসাই চায়না চীন। অধিকৃত কাশ্মীর। হ্যাঁ, যেমন এই অঞ্চলটা চায়না দখল করে নিচ্ছে, ঠিক আছে। এই অঞ্চলটা, এখানে কিন্তু K2 আছে। তো অনেকে বলে কিন্তু K2 কিন্তু আমাদের ভারতের না। এটা নিয়ে কিন্তু মতবিরোধ আছে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবা যে চীন আর ভারতের যে বর্ডারটা যদি বলে, তাহলে ম্যাকমোহন মোড় রাখবা। যদি বলে দেখি যে ল্যাক কি, LAC কি, তখন বলবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা কিন্তু, তাহলে একটা আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, LOC একটা, একটা LAC একটা, এই দুটো জিনিস মনে রাখতে হবে। LAC এর পুরো নাম বললাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর LOC এর পুরো নাম বললাম লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা কোথায়? ভারতের কাশ্মীর, এখন লাদাখ, আর ওদিকে হচ্ছে চীন, সরি, ভারতের লাদাখ আর চীন, এর মাঝে কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত। আর লাইন অফ কন্ট্রোলটা কি বললাম? ভারতের কাশ্মীর আর পাকিস্তানের পাকিস্তানের কাছে। কাশ্মীর, পাকিস্তান। ঠিক আছে। আবার যদি বলে যে কি স্যার, ভারত আর, বলো। আপনি বলে নিন বলছি। হ্যাঁ, আবার কিন্তু এই র্যাড ক্লিপ লাইনের মধ্যে কিন্তু লাইন অফ কন্ট্রোল আছে, ঠিক সেরকম ভাবে ম্যাকমোহন লাইনের মধ্যে কিন্তু আবার মনে রাখবা LAC আছে। LAC আছে। হ্যাঁ, লাইন চলো অফ নেক্সট। অ্যাকচুয়াল কন্ট্রোল। হ্যাঁ স্যার, বলছি তাহলে এই ভারত বাংলাদেশের ওটার কোনো লাইন টাইন বা ওর আসি কোনো 3 কিছু বিঘা নাম? করিডর। আসি। 3 বিঘা এই যে করিডর। ভারত আর বাংলাদেশের সীমানাটা, এটা সব থেকে বড় সীমানা। যদি বলে ভারত কোন রাজ্যের সাথে সব থেকে বেশি সীমানা ভাগ করেছে, কোন দেশের সাথে, ভারত কোন দেশের সাথে সব থেকে বেশি সীমানা ভাগ করে, সেটা কিন্তু বাংলাদেশ। 2217। কত? 2217। 2217। আর এই লেনটা হলো, মানে এটাকে বলা হয় 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর। হ্যাঁ, তাহলে 3 বিঘা পুরোটাই হচ্ছে তো ভারত বাংলাদেশের সাথে। হ্যাঁ, পুরোটাই ধরা যায়, এই মোটামুটি এটাকে ধরা যায়। তবে মনে হয় যে ভারত আর বাংলাদেশের সীমানার নাম কি? হ্যাঁ, ওটাই বলছি, হ্যাঁ, তো মনে রাখবা। জায়গাটা কোন জায়গা? হ্যাঁ, মনে রাখবা জাস্ট যে 3 বিঘা করিডর ভারত আর বাংলাদেশের অবস্থা, আর কিছু মনে রাখার দরকার নেই। চলো নেক্সট। স্যার তাহলে মাথার উপরটাতে নাকি ওই 3 বিঘা হ্যাঁ, এই করিডরটা? জায়গাটাই যে 3 বিঘা করিডর হলো। আর এই সীমানাগুলো নাই, এই আমাদের যেমন ভুটান আর নেপালের মধ্যে কোনো সীমানা অ্যাকচুয়ালি তেমন ভাবে নাম নাই। মানে ভারত থেকে নেপাল যা আশা করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে পাসপোর্ট বা ভুটানে যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে যাওয়া যায় না।
হলো, নেক্সট আসি এবার। আমাদের যদি বলে ভারতের কোন জায়গাতে দিল্লি অবস্থিত, মনে রাখবা ভারতের একদম মানে মিডিল বরাবর বলা যায়, ঠিক আছে? এই যে এই জায়গাটা কিন্তু দিল্লি আছে। হুম, হ্যাঁ বলি বলি একটু বলি। এই পশ্চিমবঙ্গ আর ভারত বাংলাদেশের যে বর্ডারটা না, এটা 2217। আর এই টোটাল যে ভারত আর বাংলাদেশের যে বর্ডারটা, এটা হচ্ছে 4096 কিমি। হলো ক্লিয়ার সবার? যদি বলে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের কতটুকু বর্ডার আছে, তাহলে কি বললাম? 2217। আর ভারতের সাথে বাংলাদেশের কতটুকু বর্ডার আছে টোটাল, সেটা কিন্তু 4096 কিমি। এটা লিখলাম, ঠিক বলেছো? ট্র্যাকিং মতো ঠিক বলে। চলো, ওটা পশ্চিমবঙ্গ হয়তো ভুলে গেছি বলতে। স্যার আর একবার বলুন, শুনতে পাইনি। পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডারের লেন্থ কত? 2217। 2217 কিমি। আর টোটাল যদি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে বর্ডারটা, টোটাল বর্ডারটার লেন্থ কত? 4096 কিমি। এটাই সব থেকে বড় বর্ডার। আর সব থেকে ছোট বর্ডার কোনটা বলো? কার সাথে সবচেয়ে ছোট বর্ডার আছে? আফগানিস্তান। 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 আফগানিস্তান হলো। ওটা তো ভারত, ওটা তো ভারতের। আর যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের কার সঙ্গে সব থেকে কম আছে? পশ্চিমে সব থেকে কম আছে, দেখো এই দেখলে বুঝতে পারবে। ভুটানের সাথেই হবে। ভুটানের কম আছে? না না, নেপালের সাথে, নেপালের সাথে। নেপাল। এই যে নেপালের এইটুকু আছে। এত কি মনে রাখা যায়? দরকার নাই অত মনে রাখার। গভীর। হলো ক্লিয়ার? চলো, আচ্ছা আজকে রাত অনেকটা হয়ে গেল, এখানে থাক আজকে। সব হ্যাঁ হ্যাঁ, সে মাথা হ্যাং করে বসে থাকবে। আর একটা ক্লাস করে দেবো ম্যাপের উপরে। আশা